প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছু সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশের শেষ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির। এটা মূলত একটা আপনার গুডউইল শুভেচ্ছা সফরের মত। এটা তো ক্লিন ব্রেক, এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ফরেন মিনিস্টার সাহেবের সাথে কনফার্ম, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। তো ইটস এ ভেরি ব্রিফ ভিজিট, ইটস এ গুডউইল ভিজিট। নতুন সরকারের অধীনে প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সকাল 10:30টায় সচিবালয় মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের বদলে একনেক সভা হয়েছে সচিবালয়ে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া 19টি উন্নয়ন প্রকল্প নিয়ে সভায় আলোচনা হয়েছে। এর মধ্যে মাত্র 7টি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। এর কারণ হলো, নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এসব প্রকল্পের পেছনের উদ্দেশ্য সুচারুরূপে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এই 7টির মধ্যে কয়েকটি প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। উন্নয়ন প্রকল্প যাতে জনগণের কল্যাণে হয়, দেশের উপকারে আসে, সেটা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, বললেন অর্থমন্ত্রী। আমরা যে আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাশ হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর প্রথম একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে 19টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে 7টিতে তারা একমত হয়েছে যে এই 7টি প্রকল্প তারা গ্রহণ করতে পারে, এবং এই 7টি প্রকল্প তারা যাচাই বাছাই করছে। যে এই বৈঠক শেষে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল বিগত সরকারের আমলে, সেই প্রকল্পগুলো বেশিরভাগগুলোই রাজনৈতিক বিবেচনা এবং দলীয় কর্মীদেরকে সুবিধা দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যেগুলো তৃতীয় এবং চতুর্থ সারিতে ছিল, সেই প্রকল্পগুলো বাতিল করা হয়েছে, এবং প্রথম সারিতে এবং দ্বিতীয় সারিতে যেগুলো ছিল সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে যে আসলে এই প্রকল্পগুলো গ্রহণ করা যাবে কিনা। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে প্রকল্পগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে, সেই প্রকল্পগুলো গ্রহণ করা হবে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। যেহেতু জনগণের টাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়, সেহেতু জনগণের টাকা যাতে সাশ্রয়ী করা যায়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে আজকে সকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য।
মূলত আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ একটি বাংলাদেশের প্রতিনিধি দল দিল্লিতে যাবেন। সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়গুলোর একটা আভাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন যে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত সমস্যা, সেই সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হতে পারে। সবচেয়ে বড় বিষয় যেটা, যে ভারতের সঙ্গে যেহেতু একেবারেই প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে এবং তাদের এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে। এবং ভারতে দীর্ঘদিন ধরে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে যে ভিসা প্রসেসিং সেটি বন্ধ রয়েছে, সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতে যাতায়াত আগের মতো চালু হয় সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় আপনাকে আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যেটি সাংবাদিকদের জানিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়নে সফর করার জন্য এবং বাংলাদেশের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক সেটি জোরদারের বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে তথ্য। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে একটি সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক রয়েছে, সেই বৈঠকে এবং জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য কিছুক্ষণ আগে সংসদ সচিবালয় থেকে বের হয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমাতুল, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে জাতিকে ফ্যাসিবাদের পথে ধাবিত করা হচ্ছে। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের জন্য সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাবে 11 দল। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জ্বালানি সংকট ও মানুষের ভোগান্তি নিয়ে সংসদে কথা বলতে গেলে সুযোগ দেওয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই জ্বালানি নিয়ে মানুষ ভোগান্তি পোহাচ্ছে। জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি সেই শফিউল আলম প্রধান, ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামায় দেব। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে না। যে বন্দোবস্ত এই জাতিকে ফেসিবাদের জাতাকলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না কেন? বিচার বিভাগ, গুম প্রতিরোধ কমিশন, দুদক ও জাতীয় মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্ত সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত হিসেবে দেখছে টিআইবি। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এটি রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া করবে। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মধ্যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের কোনো প্রতিফলন হয়নি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তনের বিষয়ে মতামত তুলে ধরতে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অধ্যাদেশটি আইনে পরিণত হচ্ছে, যেটা আমাদের উদ্বেগের জায়গা। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগের অধ্যাদেশ রহিতের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করবে। সরকার উল্লেখ করছে, সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। এবং এইটি বিষয়টিকে একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি, ঝুঁকি সৃষ্টি হয়েছে এখন। এই তিনটি অধ্যাদেশের ক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক।
বা ভবিষ্যতে করা হবে, কিভাবে করা হবে ইত্যাদির কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। নিরাপত্তা বাহিনী সদস্যদের বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্বানুমতির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মনে করেন তিনি। বিচারক নিয়োগের দলীয় রাজনৈতিক ও সরকারি প্রভাব দূর করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছিল, যেখানে বিচারক নিয়োগের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের দায়িত্ব অর্পণ করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে এই স্বতন্ত্র এই কাউন্সিল যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতি নিকট প্রস্তাব করার কথা করবেন, যেটা করা হয়েছে এক দফা, তার উপর ভিত্তি করে নিয়োগ হয়েছে। পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি। আইজিপি নিয়োগের বিধানটি সরকারের হাতে থাকবে, যেটি সুনির্দিষ্ট উল্লেখ করার জন্য এই বিধানটি উল্লেখ করে সরকার প্রস্তাব করছে যে তারা এটাকে আইনে রূপান্তর করবে, যেটি আমরা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দা জানাচ্ছি। কিছু অধ্যাদেশ বাতিল ও পরিবর্তনের সিদ্ধান্তে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছিল তা হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা 8 এপ্রিল, ভোট গ্রহণ 12 মে। নির্বাচন কমিশনের 11তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পাবে 36 আসন, জামায়াত জোট 13টি ও স্বতন্ত্ররা পাবে 1টি আসন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে 3 ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও আগামী 9 এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নির্বাচন কমিশনের এবছরের 2026 খ্রিস্টাব্দের 11তম বৈঠক ছিল। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে 8 এপ্রিল তফসিল ঘোষণা হবে, ভোট হবে 12 মে 2026। এখানে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এবং তারা সার্বিক পরিস্থিতি সবসময় মনিটর করছে, এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস বলে আসছি যে এটা 12 ফেব্রুয়ারির নির্বাচনের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। কাজে সেইভাবে তারা যেন তাদের প্রস্তুতি রাখেন এবং ব্যবস্থাপনাটা রাখেন। গুম করে নির্মম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা চাইলেন যুবদল নেতা মশিউর রহমান মামুন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের গণমাধ্যমে নিজের প্রত্যাশার কথা জানান একসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন। তিনি জানান, 2015 সালের 23 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে গুম করা হয় এবং একটানা 6 মাস তার উপর নির্মম নির্যাতনের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। নির্যাতনে তিনি পঙ্গুত্ব বরণ করেন। তাই ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে বলেও জানান যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুন। আর দায়ের করা অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। নওগাঁ জেলায় বাড়ছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। ইতোমধ্যে শনাক্ত হয়েছে একাধিক রোগী, মৃত্যুর ঘটনাও রয়েছে। তবে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। প্রতিনিধি আবু বক্করের রিপোর্ট, জানাচ্ছেন জুবার রহমান। নওগাঁ জেলায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ হাম। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ পাওয়া গেছে 76 জনের মধ্যে। ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে 9 জন। আক্রান্তরা ছড়িয়ে রয়েছে সদর, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, আত্রাই ও মান্দা উপজেলায়। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে নওগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ও নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের একটি ওয়ার্ডে। নিউমোনিয়া সিভিয়ার পর্যায়ে চলে গেছে, যেটা এখন বুকের ইনফেকশন। এটা ওনারা বলতেছে যে আরও 4-5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। এখন উন্নতি হয়েছে, পাতলা পায়খানা একটু কমে গেছে, বমি কমেছে আর কি। একটু পরিবেশটা আরও উন্নত করার দরকার, হসপিটালটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা বিশেষ প্রয়োজন। জায়গা হিসাবে আরেকটু এটা প্রশস্ত করার দরকার। রোগীর চাপ বেশি, সকালবেলা দেখলাম অনেকে ফ্লোরে ঘুমাচ্ছিল। গত 1 সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বাড়ছে শিশু রোগীদের। শয্যা সংকটে অনেককে মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে, যা বাড়াচ্ছে নতুন সংক্রমণের ঝুঁকি। এখনো সুস্থ হয়নি কো বাচ্চা, পায়খানা হতেই আছে। আল্লাহর রহমতে ওষুধ খাওয়ায় যে
অনেকটা সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে ফুড পয়জন হয়, আমরা ভর্তি করাইছি 11টার দিকে, তো মাশাআল্লাহ ভালোই আমরা পাচ্ছি, সার্ভিস পাচ্ছি এখানকার। প্রাদুর্ভাব বাড়লেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। জানালেন জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে, প্রস্তুত রয়েছে আইসোলেশন ওয়ার্ড। আমাদের এই মুহূর্তে আমাদের 250 পদের জেনারেল হাসপাতাল নওগাঁতে গত এক সপ্তাহে 3 জন রোগী ভর্তি হয়েছিল। তার মধ্যে গতকালকে একজনকে আমরা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমরা হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছি। এবং 3 জনের বয়সী 6 মাস থেকে 9 মাসের মধ্যে একটা আইসোলেশন সেন্টার করেছি শিশু ওয়ার্ডের এক পাশে, যেখানে আমরা কোনো সন্দেহভাজন কেস এর সন্দেহ হলে আমরা সেই রোগীকে আমরা সেখানে ভর্তি দিচ্ছি। নওগাঁ 250 জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 3 জন শিশু, এবং এছাড়া আমাদের বিভিন্ন উপজেলায় 6 জন শিশু ভর্তি আছে, যা রাজশাহীতে প্রেরণ করা হয়েছে 3 জন, নিয়ামতপুর উপজেলায়, পোরশা উপজেলা এবং আত্রাই উপজেলায়। এই 4টি জায়গা আমাদের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বেশি। ইতোমধ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম কর্নার চালু করা হয়েছে। আক্রান্ত এলাকার আশেপাশে শিশুদের দেয়া হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9:45 মরদেহটি ঢাকায় আসে। মরদেহ গ্রহণ শেষে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত 7 জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 4 জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবে দাফন করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফনের জন্য 35,000 টাকা এবং তাৎক্ষণিকভাবে 50,000 টাকা দেয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তা হিসেবে 3 লাখ টাকা দেয়া হবে। মানব পাচার আইনে দণ্ডনীয় অপরাধ, কিন্তু মাদারীপুরের কালকিনিতে যেন তা চলছে প্রকাশ্যে। দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ায় গিয়ে নির্যাতনে মারা গেছেন 2 যুবক। প্রশ্ন উঠছে, কোথায় ছিল প্রশাসনের নজরদারি? জানাচ্ছেন জিয়াউদ্দিন লিয়াকত। খন্দকার হাবিবুর রহমান একসময় শিক্ষক হিসেবে পরিচিতি ছিল। 2022 সালেই বদলে যায় পরিচয়। অভিযোগ রয়েছে হাবিবুর রহমান নেতৃত্বে গড়ে ওঠে শক্তিশালী মানব পাচার নেটওয়ার্ক। লিবিয়া হয়ে ইটালি পাঠানোর প্রলোভন দেখিয়ে কালকিনি ও ডাসার উপজেলার শতাধিক যুবকের কাছ থেকে আদায় করেন কোটি কোটি টাকা। সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদে তিনি কর্মরত ছিলেন। পরবর্তীতে সে রিজাইনপত্র দিয়ে অব্যাহতি নিয়েছে। বর্তমান সরকারের কাছে বলতে চাই, যেন যথাযথ ব্যবস্থার মাধ্যমে এই মানব পাচারকারীদের শাস্তি দেওয়া হয়। স্বপ্নের ইউরোপ নয়, তাদের গন্তব্য হয় লিবিয়ার বন্দিশালায়। সেখানেই চলে নির্যাতন, মারধর আর মুক্তিপণের চাপ। পরিবারের কাছ থেকে ফোন করিয়ে আদায় করে নেওয়া হয় 20 থেকে 25 লাখ টাকা। আমি বাজার চাই না কিছুই, আমি চাইছিলাম আমার ছেলের যদি লাশটাও দিতে পারতো। আমার এক নাতি গেছে, আমার এক পুত্র গেছে। এখন দাবি হলো যে আমরা জানি আমার চাচাতোরা ফেরত পাই। আমরা আশা করি প্রশাসনের মাধ্যমে তাদেরকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত আনবে। এই নির্যাতনে প্রাণ হারায় ইলিয়াস ও ফারুক। অভিযোগ, মৃত্যুর পরও গোপন রাখা হয় কয়েকদিন। এখনও শতাধিক যুবক বন্দি অবস্থায় অসুস্থ, মৃত্যুর ঝুঁকিতে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে চলছিল এই দালালি, কিন্তু কার্যকারী নজরদারি ছিল না। এ বিষয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে ভিকটিমের বাড়িতে গেছিলাম, ভিকটিমের পরিবারের সাথে কথা বলছিলাম এবং তাদেরকে বলা হয়েছে যে আপনাদের এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে থানায় অভিযোগ দায়ের করার জন্য। তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করবেন না। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ছেড়ে পালিয়েছে মূল হোতা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিবিয়া থেকে লাশ ফেরত আনার যে বিষয়টি রয়েছে সেটি, এবং পাশাপাশি তারা যদি ভুক্তভোগী হিসেবে দোষী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চান, সেক্ষেত্রে আইনি সহায়তা আমরা দিব। 2টি প্রাণ হারানোর পর যদি দায় নির্ধারণ না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, এই মানব পাচারের রুট কি এখনো সক্রিয়? আর কত মৃত্যু হলে নড়বে প্রশাসন? একটি স্বপ্ন, একটি ভুল সিদ্ধান্ত ও দালালের প্রলোভন, এই 3 মিলে কেড়ে নিচ্ছে হাজার তরুণের প্রাণ। ঘর ছেড়ে যাওয়া, উন্নত জীবনের স্বপ্ন দেখে এসব তরুণ পড়ছে দালাল চক্রের নির্মম নির্যাতনে। এখন প্রশ্ন জাগে,
ফারুক ও ইলিয়াসের মতো আর কত তরুণের প্রাণ গেলে থামবে এসব মানব পাচার চক্রের বাণিজ্য? জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।